আমরা যখন বাঙালি বলি, বাংলাদেশ বলি, তখন একটি সংকট চলে আসে। সংকট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, এখানকার মুসলমানদের একটা সংকট হলো তারা আত্মপরিচয়ের দ্বন্দ্বে ভোগে সব সময়, যে সে মুসলমান হবে না সে বাঙালি হবে, সে মুসলমান হবে না সে বাঙালি হবে, এটা নিয়ে সে সিদ্ধান্তহীনতায় ভোগে। এর অর্থ হলো সে মুসলমান হওয়ার চেষ্টা করলে বাঙালি থাকতে পারে না, আর বাঙালি হওয়ার চেষ্টা করলে মুসলমান থাকতে পারে না। কোন জনগোষ্ঠীকে হীনমন্য করে তোলার, একজন ব্যক্তিকে হীনমন্য করে তোলার কিছু উপাদান আছে। একটি জনগোষ্ঠীকে হীনমন্য করে তোলার পেছনের সবচেয়ে শক্তিমান উপাদান হলো তারা যে ভূমিতে বসবাস করে সেই ভূমির উপর তাদের অধিকারকে অস্বীকার করা। আপনার যে জমিতে আছেন, বাসা নিয়ে আছেন, আপনার বাবা সেখানে থাকতেন, দাদা সেখানে থাকতেন, হঠাৎ করে কেউ এসে বলল এই জমির মালিকানা তো আপনাদের নয়, আপনাদের দলিল দস্তাবেজ এগুলো কোনোটাই ঠিক নয়, আমার কাছে কাগজ আছে, আপনি এখানে বসবাস করছেন ঠিক, কিন্তু মালিকানা আপনার নয়। আপনি পরের দিন থেকে এখানে বসবাস নিয়ে শঙ্কিত। এরপরে আপনি যখন কোথাও বলছেন তখনও আপনার শব্দের মধ্যে শক্তি খুঁজে পাচ্ছেন না। এই ভূমিতে এদেশের মুসলিম জনগোষ্ঠীর বসবাস করার দলিল পত্র, এখানকার ভাষা এবং সংস্কৃতি নিয়ে বসবাস করার প্রমাণপত্র, সেটা লিখিত আছে ইতিহাসে। একজন ব্যক্তি একটা পরিবার জমিতে বসবাস করার জন্য দলিল, পর্চা, নামজারি ইত্যাদি অনেক কিছু থাকে। একটা জাতির বসবাস করার সঠিকতার মানদণ্ড এবং সঠিকতার দলিল দস্তাবেজ হচ্ছে ইতিহাস। আমাদের ইতিহাসে আমাদেরকে কিভাবে দেখানো হয়েছে, ভারতের ইতিহাসে মুসলমানদেরকে কিভাবে দেখানো হয়েছে, এখন পর্যন্ত এদেশে মুসলমানরা যখন আসলেন এদেশে বিজয়ী হয়ে, সেটাকে আক্রমণকারী হিসেবে ইতিহাসে প্রতিপন্ন করা হচ্ছে। মানে মুসলমানরা হচ্ছে বহিরাগত। ভারতে মুসলমানদেরকে বহিরাগত দেখানো হচ্ছে, বাংলাদেশে মুসলমানদেরকে, মুসলিম শাসনকে, মুসলিম বিজয়কে বহিরাগত দেখানো হচ্ছে। আপনি বলবেন এটা দেখানোর ফলে সমস্যাটা কোথায়? আমরা তো বাইরের দিকেই, বখতিয়ার খিলজি তো বাইরের দিকে এসেছিলেন, তাই না? বিহার থেকে এসেছিলেন, বিহারে এসেছিলেন দিল্লি থেকে, দিল্লিতে এসেছিলেন আফগানিস্তানের গরমশির থেকে, গরমশিরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তো তিনি তো বাইরে থেকে এসেছিলেন। তাহলে সেটা তো ঠিকই বলা হচ্ছে। যখন বলা হচ্ছে যে বাইরে থেকে এসে বহিরাগত মুসলমানরা এদেশে দখল জারি করলো, এই বলার মধ্য দিয়ে আরেকটা কথা বলা হচ্ছে, সেই কথাটা পাঠ করতে হবে। কথিত বক্তব্যের মধ্যে যে অকথিত বক্তব্য আছে সেটা পাঠ করতে হবে। সেটা কি? আমরা জানি ভারতের পরাধীনতার ইতিহাস শুরু হলো 1757 সাল থেকে, তাই না? ভারতের পরাধীনতার ইতিহাস শুরু হলো পলাশী বিপর্যয়ের মধ্য দিয়ে 1757 সাল থেকে। ভারত স্বাধীনতা অর্জন করলো, পাকিস্তান স্বাধীনতা অর্জন করলো, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো ব্রিটিশদের হাত থেকে 1947 সালে, তাই না? তাই তো ঘটনা, তাই তো ইতিহাস, তাই তো পাঠ্যপুস্তক, তাই তো সবাই বলি। কিন্তু ওই যে মুসলিমদেরকে বহিরাগত প্রতিপন্ন করার ঐতিহাসিক কর্মযজ্ঞটা আগে সম্পন্ন হয়ে গেছিল, যার ফলে ভারতে সাবরকারের অনুসারী বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সভা, বিজেপি, আরএসএস ইত্যাদি শক্তি, তারা ভারতের নতুন একটা ইতিহাস সাজালো। সারা ভারতের মানুষের কাছে ভারতের পরাধীনতার ইতিহাস হচ্ছে 250 বছরের ইতিহাস, আর বিজেপি সংঘ পরিবারের কাছে ভারতের পরাধীনতার ইতিহাস হলো 1500 বছরের ইতিহাস। 1500 বছরের ইতিহাস। এর মানে হলো এই 1500 বছরের ইতিহাসের মধ্যে পুরো মুসলিম শাসন আমলটা ঢুকে পড়ছে। এবং আপনারা অবাক হবেন যে ইতিহাস এতদিন শোনানো হচ্ছিল সবকিছুকে অস্বীকার করে, এমনকি নরেন্দ্র মোদী ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে 1500 বছরের পরাধীনতা থেকে ভারত স্বাধীন হয়েছে। এর অর্থ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমরা ষড়যন্ত্রকারী বলি, জাতির প্রতি হুমকি বলি, দখলদার বলি,
এবং শোষণকারী লুণ্ঠনকারী হিসেবে বলি এবং আমাদের জাতিসত্তার দুশ্মন হিসেবে বলি, প্রত্যেক জাতি তার স্বাধীনতার আবেগের সাথে যারা দুশ্মনী করেছিল তাদেরকে জাতিগত শত্রু হিসেবে দেখে সেই জাতিগত শত্রু হিসেবে প্রতিপন্ন করার এতদিন ধারাবাহিকতা ছিল যে প্রতিপন্ন করা হতো ব্রিটিশদেরকে। এখন ব্রিটিশদের স্তরে নিয়ে যাওয়া হলো পুরো মুসলিমদেরকে। ব্রিটিশরা এসেছিল, সেই ব্রিটেন থেকে এসে আমাদের দেশ দখল করেছিল, শাসন করেছিল, শোষণ করেছিল, লুণ্ঠন করেছিল। আর মধ্য এশিয়া থেকে মুসলিমরা, তুর্কি থেকে মুসলিমরা এসেও আমাদেরকে শোষণ করেছিল, লুণ্ঠন করেছিল। উভয়ই আমাদের জাতিগত দুশমন। তাহলে ইতিহাসের মধ্যে যে লড়াইটা হয়, এই লড়াইয়ে যদি আপনি জিততে না পারেন, এই লড়াইয়ে আপনি কোথায় হেরে যাচ্ছেন আপনি যদি না বুঝেন, আপনি বলবেন যে এটা বইয়ে লেখা, তাতে কি যায় আসে? আপনি বলবেন এটা বইয়ে লেখা, কি যায় আসে? এটা সংবাদপত্রে লিখেছে, কি যায় আসে? এটা নাটকে বলা হয়েছে, কি যায় আসে? হ্যাঁ, আপনি যে কি যায় আসে বলছেন, এর মানে আপনার কাণ্ডজ্ঞান নেই, আপনি বুঝতে পারতেছেন না বাতাস কোন দিকে যাচ্ছে। এই কথাটাই বলছিল রোহিঙ্গারা। রোহিঙ্গাদের আরাকানে রোহিঙ্গাদের যে সাম্রাজ্য শাসক তৈরি হয়েছিল, সেখানে রোহিঙ্গা মানে মুসলিম যে সালতানাত তৈরি হয়েছিল, সেটা নবম শতকে রাজা ইঙ্গচন্দ্রের সময়ে সেখানে মুসলিম আধিপত্যের বিস্তার শুরু হয়। আর বাংলাদেশে মুসলিম আধিপত্যের শুরু হয় 1203, 4, 5 এই সময় থেকে। তাহলে আরাকানে মুসলিম আধিপত্যের সময়টা আমাদের চেয়ে প্রায় 200 বছর পূর্ববর্তী, 300 বছর পূর্ববর্তী। সেই আরাকানে মুসলিমরা উদ্বাস্তু, এমনকি সেখানে তারা নিজেদের কর্তৃত্ব, নিজেদের অবস্থান, নিজেদের সত্য রয়েছে সেটাও দাবি করার অধিকার থেকে বঞ্চিত। এজন্য যে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই বঞ্চনা নিশ্চিত হয়েছে, এজন্য যে এর আগে ইতিহাস থেকে তারা বঞ্চিত হয়েছিল। আপনি যদি আজ ইতিহাস থেকে বঞ্চিত হন, 50 বছর পরে রাজনৈতিক বঞ্চনা অনিবার্য। লড়াইটা আগে হয়, মনের দুনিয়া দখলের লড়াইটা আগে হয়, সাংস্কৃতিক দুনিয়াটা দখলের লড়াই আগে হয়, চিন্তার বাস্য নির্মাণ, ডিসকোর্স নির্মাণের লড়াইটা আগে হয়। এই লড়াইটা যারা করতে পারে না, ধরতে পারে না, এরা রাজনৈতিক আবহাওয়াকে নিজের অনুকূলে আনতে পারবে না, কেবলমাত্র চিল্লাচিল্লি করতে পারবে। চিল্লাচিল্লি করে কি হয়? জালালউদ্দিন রুমি সতর্ক করে দিয়েছেন, শোনো, বজ্রপাতের আওয়াজে কখনো শস্য পরিপক্ক হয় না। এই বাংলাদেশে ইতিহাসকে এভাবেই সাজানো হয়েছে, এভাবেই দেখানো হয়েছে। আমরা এখন পর্যন্ত প্রতি ইতিহাস যেটা লেখা সেটা লেখার চেষ্টা করি না। আমি এই বইটা আজকে সাথে করে নিয়ে এসেছি, যেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা আমাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই যে ইতিহাস, প্রায় 2000 বছরের ইতিহাস, এর ধারায় মুসলিমদেরকে আক্রমণকারী, বহিরাগত প্রতিপন্ন করার যে খেলটা হয়েছে, যে ডিসকোর্সটা তৈরি করা হয়েছে, যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, এই ন্যারেটিভটাকে চ্যালেঞ্জ করে আমরা বিকল্প ডিসকোর্স সেখানে উপস্থাপন করেছি, ঘোষণা করেছি। আমরা দেখিয়েছি যে কিভাবে মুসলিমরা আক্রমণকারী নন, কিভাবে হিন্দুত্ববাদ এদেশে আক্রমণকারী। হিন্দুত্ববাদ নিয়ে যখন বলছি, 2 মিনিটে বলি। হিন্দু ধর্ম এক জিনিস, হিন্দুত্ববাদ আরেক জিনিস। হিন্দু ধর্ম এক জিনিস, হিন্দুত্ববাদ আরেক জিনিস। ইহুদি ধর্ম এক জিনিস, আর ইহুদিবাদ আরেক জিনিস। হিন্দু ধর্ম মূলত মৌলিকভাবে ধর্মতাত্ত্বিক, আর হিন্দুত্ববাদ মৌলিকভাবে সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক। হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ থেকে, বেদ থেকে, মনুসংহিতা থেকে, উপনিষদ থেকে, মহাভারত থেকে, রামায়ণ থেকে, সেই সব ধর্মগ্রন্থ থেকে হিন্দু ধর্ম জন্মগ্রহণ করেছে। আর হিন্দুত্ববাদ জন্মগ্রহণ করেছে হিন্দু জনগোষ্ঠীর 3000, 4000 বছরের ধারাবাহিক ইতিহাসের রাজনৈতিক লড়াই, পট পরিবর্তন, সাংস্কৃতিক আত্মপরিচয় ইত্যাদির ভেতর থেকে। এ কারণে আপনি দেখবেন হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ এটা পাবেন না, কিন্তু হিন্দুত্ববাদের
অনুশীলনে এবং চর্চার মধ্যে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ, এটা পাবেন। হিন্দু ধর্মের বক্তব্য এক, হিন্দুত্ববাদের বক্তব্য আরেক। প্রত্যেক হিন্দু মানে হিন্দুত্ববাদী তা না। হাজার হাজার হিন্দু আছে, তারা হিন্দুত্ববাদের বিপক্ষে। হিন্দুত্ববাদের স্বপ্ন হলো এই ভারত উপমহাদেশে হিন্দু ধর্ম হলো সনাতন ধর্ম, আদি ধর্ম, ভূমিপুত্রদের ধর্ম, এই মাটির ধর্ম, এই ভূমির মূল সত্য এবং সত্য হিন্দু ধর্ম লালন করে। এই কারণে তাদেরকে সনাতন ধর্ম বলা হয়, সনাতন। এবং হিন্দু ধর্ম যে জিনিসটা, হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে এই ধর্মের নাম কিন্তু হিন্দু নেই, সেখানে কি আছে? সনাতন এবং শাশ্বত। এই ধর্মের নাম সনাতন এবং শাশ্বত। তারা বলে যে এই ভূমির সকলেই হচ্ছে আক্রমণকারী, একমাত্র এই ভূমির মূল মালিকানা তাদের, যারা সনাতন ধর্মাবলম্বী। তারা কারা? আর্যরা। দেখেন, লড়াইটা কিন্তু অনেক পেছন থেকে আসছে। ভারতে যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা অনেক পেছন থেকে আসছে। এবং আপনি যদি ভারতে যে সমস্ত টকশোর মধ্যে যে যুদ্ধগুলো হয়, ফাইটগুলো হয়, রাজনৈতিক বয়ানের মধ্যে যে ফাইটগুলো হয়, এবং সেখানকার কলামগুলোর মধ্যে ফাইট হয়, ইতিহাস রচনার মধ্যে যে ফাইট হয়, সেখানে যদি দেখেন, আপনি দেখবেন লড়াইটা হচ্ছে 2021 সালে, 2022 সালে, কিন্তু প্রেক্ষাপটটা 1000 বছর আগের, 2000 বছর আগের, 4000 বছর আগের। এখনো ভারতে যখন আরশাদ মাদানিকে নিয়ে সংবাদপত্রে, যখন টেলিভিশনে যখন সাক্ষাৎকার দেওয়া হয়, তখন সেখানে তাকে সবচেয়ে বেশি বিব্রত করে যে প্রশ্নটা, যে আওরঙ্গজেব মন্দির ভেঙেছিলেন কেন? এর মানে হচ্ছে কি, প্রশ্ন করা হচ্ছে 2021 সালে, কিন্তু হাজির হয়ে যাচ্ছে 500 বছর আগের ঘটনা। ফলে আজকের রাজনীতির যে শত্রু মিত্র, রাজনৈতিক একটা জনগোষ্ঠীর রাজনৈতিক চেতনার মানে কি? একটা জনগোষ্ঠী জানবে, জনগোষ্ঠী হিসেবে আমরা যে পরিচয় লালন করি, যেমন বাংলাদেশের জনগোষ্ঠী, বাংলাদেশি একটা পরিচয় লালন করে, এই পরিচয়ের বন্ধু কারা এবং শত্রু কারা? ভারতীয় হওয়ার যে মাধ্যমে যে পরিচয়, ভারতীয় পরিচয়, এই পরিচয়ের শত্রু এতদিন ছিল ব্রিটিশরা, এখন বানানোর চেষ্টা করা হচ্ছে কাদেরকে? কাদেরকে? মুসলমানদেরকে। এই লড়াইটা আপনার লড়তো। আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল দিয়ে হবে না তো, লড়াইটা অন্যত্র। সিনেমা এইভাবে বানানো হচ্ছে, শত শত কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে সিনেমায়। পুরো সিনেমার বিভিন্ন চিত্র চরিত্র দিয়ে এই কথাটা পাঠকের, শ্রোতার এবং দর্শকের অন্তরে গেঁথে দেওয়া হচ্ছে। এবং সেই দর্শক এত অসহিষ্ণু হয়ে উঠছে, সে আইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়েছে, কিন্তু একজন মুসলিম হওয়ার কারণে ভারতীয় একজন মুসলিম নেতাকে জাতির দুশমন মনে করে, এ কারণে সে প্রকাশ্যে রাজপথে আসাদুদ্দিন ওয়াইসিকে গুলি করে মেরে ফেলতে চায়। ইতিহাসের লড়াই, সংস্কৃতির লড়াই। শেষ করি। এখন তারা বলে যে ভারতী আর্যরা হচ্ছে ভারতের মৌলিক আর্যরা। উইলিয়াম জোন্স নামে একজন আছেন, উইলিয়াম জোন্স। তিনি এশিয়াটিক সোসাইটি যে আছে, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স বিচারপতি হয়ে ভারত এসেছিলেন। উইলিয়াম জোন্স 1746 সালে জন্মগ্রহণ করেছিলেন। 14 বছর বয়সে আরবি ভাষা শিখলেন স্কুল জীবনে। পড়াশোনা করছেন ব্রিটেনে, 14 বছর বয়সে আরবি ভাষা শিখলেন স্কুল জীবনে, ফার্সি ভাষা শিখলেন, তারপর উর্দু ভাষা শিখলেন, তারপর তুর্কি ভাষা শিখলেন, তারপর নরওয়ের রাজা স্কুল জীবন শেষ হয়েছে, তাকে চিঠি লিখলেন। তিনি ব্রিটেন পড়াশোনা করছেন। নরওয়ের রাজা চিঠি লিখছেন যে কুবলাই খানকে নিয়ে আমি জানতে চাই, এ কারণে আপনি আমাকে সহায়তা করেন। নরওয়ের রাজা কেন কুবলাই খানকে নিয়ে জানতে চান? কারণ তিনি মধ্য এশিয়া শাসন করতে চান। উইলিয়াম জোন্স একজন ব্রিটিশ হয়ে কেন আরবি শিখছেন, কেন ফার্সি শিখছেন, কেন উর্দু শিখছেন? কারণ তার জাতি যে সমস্ত এলাকায় উপনিবেশ গড়ে তুলেছে, সেই সমস্ত এলাকার মানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস আরবি, ফার্সি, তুর্কিতে রচিত। ফলে তাদেরকে শাসন করতে হলে তাদেরকে জানতে হবে। উইলিয়াম জোন্স বিচারপতি হয়ে ভারতে আসলেন। এসেই সবার উপস্থিতিতে একটা বক্তৃতা করলেন। সেই বক্তৃতার মধ্যে তিনি ব্রিটিশ শাসকদেরকে লক্ষ্য করে বললেন যে আপনারা দখল করেছেন শক্তি দিয়ে, কিন্তু দখলকে টিকিয়ে রাখতে হবে জ্ঞান দিয়ে। সেই জ্ঞান
জারি রাখার জন্য, সেই জ্ঞান চর্চা করার জন্য আমাদেরকে সেই মানুষদেরকে জানতে হবে যে মানুষদেরকে আমরা শাসন করতে চাই। ফলে এর অর্থ হচ্ছে যাদেরকে আপনি পরাজিত করতে চান তাদেরকে আপনার জানতে হবে। আরো পেছনের দিকে যাই, আরো ধরেন 700 বছর আগে চলে যাই। আফ্রিকানাস কনস্টান্টাইন ক্রুসেডে ইউরোপীয় পরাজিত হয়ে গেছে একদম। তো তিনি পরাজিত ক্রুসেডারদেরকে তিনি বারবার বলতে থাকতেন যে তোমরা শত শত বছর ধরে কেবল মার খাচ্ছ, প্রতিটি ক্রুসেডে আসছো এবং মার খাচ্ছ। তোমরা এক কাজ করো, মুসলমানদেরকে জানো কোন শক্তি তাদেরকে অপরাজয় করে তুলছে আর কোন শক্তি দুর্বলতা তোমাদেরকে পরাজিত করতেছে। আফ্রিকানাস কনস্টান্টাইন মুসলিম কিতাবাদি নিয়ে ইউরোপে চলে গেলেন এবং সেখানে অলরেডি একটা মাকতাবা তৈরি করে ফেললেন, অনুবাদ সেন্টার করে ফেললেন এবং 1 ডজন গবেষক দিয়ে তিনি অনবরত আরবি কিতাবাদি অনুবাদ করতে থাকলেন, যাতে করে ক্রুসেডাররা মুসলমানদের বিরুদ্ধে বিজয়ী হতে পারে। তাহলে আপনি যদি কারো বিরুদ্ধে বিজয়ী হতে চান তাকে আপনার জানতে হবে, আপনি যদি কাউকে শাসন করতে চান তাকেও আপনার জানতে হবে। আমরা যে রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করতেছি সেই শক্তির নাম হলো আমি বলি মনোবাদ। ভারত উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষের নাম হচ্ছে মনোবাদ, হিন্দু ধর্ম না, হিন্দুত্ববাদের বক্তব্য হলো কি এখানকার যারা আছে সবাই বহিরাগত এবং তারা আদিতে সনাতন ধর্মাবলম্বী ছিল, ফলে সে মুসলমান হয়ে থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু হিন্দু সংস্কৃতিকে সে গ্রহণ করতে হবে। তার নাম হয়তো আব্দুল করিম থাকবে, আব্দুর রহিম থাকবে, কিন্তু তার নামাবলী গলায় থাকবে। সে হিন্দু বীরদেরকে নিজের বীর হিসেবে জানবে, হিন্দুত্ববাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নিজের আকাঙ্ক্ষায় পরিণত করবে। সে মুসলিম হলে তার কপালের মধ্যে একটা সিঁদুরের ইয়া থাকবে এবং সে নিজেকে এখানে বহিরাগত জেনে বসবাস করবে। আপনি এই যে রাজনৈতিক থিওরিটা ইতিমধ্যে বাংলা ভাষার সাহিত্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইতিহাসে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইতিহাসে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলি, বাংলা সাহিত্যের ইতিহাসে একটা অন্ধকার যুগ আছে। বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাসে একটা অন্ধকার যুগ আছে। অন্ধকার যুগ সূচনা হলো কখন জানেন? 1200 সালে। অন্ধকার যুগ শেষ হয়েছে 1350 সালে। 1204 সালে 1205 সালে মুসলিম বিজয় হয়েছে। তাহলে মুসলিম বিজয়ের পরে 150 বছর বাংলার অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? ঐতিহাসিকরা বলছেন এটা হচ্ছে নৃশংসতা, এটা হচ্ছে পাশবিকতা, এটা হচ্ছে বর্বরতা। এটা এত বর্বরতা হয়েছিল যে এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলাও ভুলে গিয়েছিল। তাহলে এই ইতিহাস পাঠ্যপুস্তকে আছে, স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, সর্বত্র এই ইতিহাসটা আছে। বাংলা ভাষায় যুগ বিভাজন প্রত্যেক ব্যাকরণ গ্রন্থের মধ্যে রয়েছে এবং সেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমি একটা নতুন বই লিখেছি এবং দৈনিক নয়া দিগন্তে 8টা কলাম ধারাবাহিকভাবে লিখেছি এই বিষয়ে, এটাকে চ্যালেঞ্জ করেছি এটা মিথ্যা। তাহলে এই মনোবাদের বক্তব্য আপনার পাঠ্যপুস্তকে ঢুকে গেছে, হয়তো আপনিও পড়েছেন, আপনার বোন পড়তেছে, আপনার ছেলে পড়তেছে, আপনার ভাই পড়তেছে। আপনি বাংলাদেশে নিজের মাথাকে উঁচিয়ে তুলতে চান আর এই যে দাপগুলো এগুলোর সাথে লড়াই করবেন না, এটা সম্ভব না। লড়াই করতে হবে, এজন্য আপনাকে জ্ঞানগতভাবে সক্ষম হতে হবে। জ্ঞানগতভাবে সক্ষমতা ছাড়া, ব্যাপক অধ্যয়ন ছাড়া, ব্যাপক প্রস্তুতি ছাড়া আপনি যে পদক্ষেপ ফেলবেন অগ্রসর হওয়ার জন্য, আপনি পিছাতে থাকবেন। আপনি কাজ করতেছেন আবার পিছাচ্ছেন, এর মানে কি? আপনার গতি আছে আবার এগোচ্ছেন, এর মানে কি? আপনার মাড়া দেখেছেন? মাড়া, এই যে ধান মাড়াই করা হয় গরু দিয়ে ধান মাড়াই করা হয়, এই ধান মাড়াইয়ের একটা এরিয়া থাকে। এখানে ধানকে সুসজ্জিতভাবে গোলাকার করে সাজানো হয়। গরু এখানে হাঁটতে থাকে, পিছনে রাখাল থাকে, গরু হাঁটতে থাকে। 1 ঘন্টা ধরে গরু হাঁটতে থাকে। 1 ঘন্টা ধরে গরু হাঁটলো, কয় কিলোমিটার অগ্রসর হয়? যে জায়গায় ছিল সেখানেই থাকে। এর মানে তার গতি আছে কিন্তু অগ্রগতি নাই। আপনি যদি নিজের সীমাবদ্ধতার এই বলয়গুলো না ভাঙেন, জ্ঞান দক্ষ হয়ে যদি ময়দানে না আসেন, পর্যালোচনা এবং প্রস্তুতি ছাড়া যদি ময়দানে না আসেন, তাহলে দেখবেন আপনি কাজ করতেছেন, বয়ান দিতেছেন, ভাষণ দিতেছেন, সেমিনার করতেছেন, সবই করতেছেন, কেবল গতির মধ্যে চক্রবৃত্তের মধ্যে ঘুরবেন, কোনো অগ্রগতি হবে না। এই বৃত্তকে আমাদের ভাঙতে হবে এবং সেটা পারবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের এই নবতরুণ প্রজন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।